ডক্টর এম.আই. হুসেন, আনিসুল কবির জাসির। জাসিরকে আমি আহ্বান করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে প্রবাসীদের দেশে বিজনেস অপরচুনিটির উপর যে সেমিনার হচ্ছে, সেই অনুষ্ঠানের আমাদের মূল আকর্ষণ, আমাদের বিশেষ প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডক্টর আতিউর রহমান। তারিখে নাম করা বিখ্যাত কমিটিয়ান। In such a miserable shape. And just look at what happened in the last 15 years to India. চিফ গেস্টের কাছে সাধারণ এই অর্থে যে তিনি অনায়াসে আমাদের কাছে আসতে পারেন। বাংলাদেশ নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখার একটা বড় কারণ এই বাংলাদেশের ভেতরে এমন কিছু প্রাণ শক্তি আছে যেটাকে আমাদের খুঁজে পেতে হয়তো একটু সময় লেগেছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত খুঁজে পাচ্ছি। একটা যে স্বপ্নের বাংলাদেশকে আমরা খুঁজে নিতে পারছি। আছে প্রথম আলোতে সেটা বোধহয় 2 দিন ধরে বের হয়েছিল সেই স্বপ্নের আলাপটা। কেউ কেউ খুবই নেগেটিভ ছিলেন, আবার অনেকেই পজিটিভ ছিলেন। আমি সর্বক্ষণই পজিটিভের দলে ছিলাম এবং পরবর্তীকালে আমি আরেকটি লেখা লিখেছিলাম, কেমন বাংলাদেশ চাই। কারো কারো হয়তো মনে পড়েছে যে কিরকম একটা বাংলাদেশ চাই। সে সময় এক বিষণ্ণ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম বাংলাদেশে। বাংলাদেশের যে মৌল ভিত্তি, যে চেতনার বলে বাংলাদেশটি তৈরি হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা তখন ভুলণ্ঠিত এবং সেই সময়টা আমরা কিছু মানুষ তখনও স্বপ্ন দেখছিলাম যে এই দিন দিন নয়, দিন বদলাবে। সেরকম স্বপ্নের কথা আমি সেই লেখাটাতে লিখেছিলাম, কেমন বাংলাদেশ চাই। মানুষ আসলে স্বপ্নের সমান, জাতীয়তাই। আজকে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, আমি কথায় কথায় রবীন্দ্রনাথ আনবো, আপনারা কিছু মনে করবেন না, কারণ রবীন্দ্রনাথ আমার প্রিয় বিষয় এবং অর্থনীতিতেও রবীন্দ্রনাথ আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি রবীন্দ্রনাথের উপরে বই লিখেছি, অর্থনীতির বই লিখেছি রবীন্দ্রনাথের উপরে। সেই জন্য আমার জানা আছে যে রবীন্দ্রনাথ যেসব কথা বলেছেন সেগুলো যদি খানিকটাও আমরা আমাদের আত্মস্থ করতে পারি, তাহলে একটা ভিন্ন ধরনের অর্থনৈতিক চিন্তা চেতনা আমরা কিন্তু আমাদের জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই যে পাত্রটি দেখা যাচ্ছে, এই পাত্রটি ওই পরিমাণ জলই ধরবে যে পরিমাণ এই পাত্রটির আকার। আমি তার থেকে বাড়িয়ে বলেছি যে একটি জাতি সেই পরিমাণই বড় হবে যেই পরিমাণ যেই স্বপ্নটা সে দেখতে পাবে। সুতরাং সেই স্বপ্নটা আসলে আমাদের দেখা উচিত এবং সেটাকে লালন করা উচিত। আমাদের স্বপ্নের বড় উৎস, সবচেয়ে বড় উৎস আমাদের ৭১ আমরা যে ধরনের মানুষ দেখেছি, যেমন হিরণ্ময় সময় দেখেছি, দুঃখ ছিল, বেদনা ছিল, আনন্দও ছিল প্রচুর সেই সময়টা। মানুষ যে মানুষের জন্য, সেই ৭১ আমরা অনেক বেশি, গুটি কয়েক অমানুষ তো ছিল, তাদের কথা আলাদা, কিন্তু বেশিরভাগই মানুষ ছিল এবং মানুষ তখন মানুষের জন্য ছিল। আমার স্পষ্ট মনে আছে ৭১ ঢাকা শহরে যখন হানাদার বাহিনী আক্রমণ করে বসেছে ২৫শে মার্চ রাত্রে, ২৬শে মার্চ সকাল থেকে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছে। সে মানুষ তারা রাস্তার মধ্যে গুড়, মুড়ি, পানি নিয়ে বসে আছে, মানুষকে আপ্যায়ন করছে, বলছে একটু পানি খেয়ে যান, সন্ধ্যা লেগে আসছে,
সাথে সাথে তাদেরকে নিয়ে যাচ্ছে নিজেদের ঘরে, নিজের ঘরটা ছেড়ে দিয়ে তারা গিয়ে রান্না করে থাকছে। আমরা দেখেছি সেই যে মানুষগুলোকে এতটাই তারা যারা যা করেছেন, তারপর যুদ্ধ শেষ হয়ে তারা রাতের অন্ধকারে অনেকের বাড়িতে গেছেন, নিজের সমস্ত সন্তানকে নিয়ে রান্না করে গেছেন, কিন্তু একটুও ভয় পাননি। ওই যুবকরা যে পাশের ঘরে আছে, সামান্য ভয়। এই যে পুরোটা সময় দিলেন আমাদেরকে, সময়টা স্যাক্রিফাইস করলেন, কি পরিমাণ স্যাক্রিফাইস তারা করেছেন আমাদের একটি গবেষণায় ধরা পড়ে। আমি সরি, আমি একটু অন্য দিকে যাচ্ছি, কারণ আমি আসবো আমার মূল বিষয়ে, আমি একটু পরে আসবো। কারণ আমার সেই দিন যে আলাপটা করেছিলাম তার খানিকটা ভিত্তিতে এই আলাপটা করছি আর কি। আমার একটা গবেষণায় ধরা পড়েছে 78% মুক্তিযোদ্ধা ছিলেন প্রথম প্রজন্মের কৃষক সন্তান। আরো যারা বাকি 20% তারা দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের কৃষক সন্তান। হয়তো কারো দাদা গেছে শহরে বা কারো বাবা গেছেন শহরে, কিন্তু একেবারে সরাসরি কৃষকের সন্তান ছিলেন। হয়তো তারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আমার মতো, কিন্তু আমরা প্রথম প্রজন্মের কৃষক সন্তান। তো এই যে মুক্তিযুদ্ধ, তাদের লক্ষ লক্ষ সন্তানের রক্তে ঘামে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। আমরা যারা নগরের যারা অভিজন এলিট, তারা সেদিন ভয়ে পালিয়ে গিয়েছিলেন গ্রামের সেই কৃষকের বাড়িতে, এক রাত থেকে গেছেন। কিন্তু যদি বই আছে, হাসান নিশ্চয়ই পড়েছে, সেই বইটাতে আমি লক্ষ্য করলাম যে এই মুক্তিযুদ্ধে জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা যুদ্ধ করলেন, কি দরকার ছিল। তাদের প্রথম যে উত্তরটা আমাকে দিয়েছেন যে আমরা স্বাধীন দেশের নাগরিক হব, এটি ছিল প্রধান স্বপ্ন। আমার বাবা তারা যেভাবে এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তাদের যে অর্থনৈতিক যে অনিশ্চয়তা, সেটা থেকে মুক্তি দেব আমরা, অর্থনৈতিক মুক্তি পাবো, আমাদের খাওয়া পড়া এগুলো নিশ্চিত হবে আমাদের স্বাধীন দেশে। তৃতীয়ত যে আমরা আমাদের মান মর্যাদা নিয়ে বেঁচে থাকবো, এরকম কতগুলো স্বপ্নের কথা বলছিলেন। সেই স্বপ্নগুলো বেশ খানিকটা প্রতিফলিত হয়েছে আমাদের সংবিধানে, যেটা মূল সংবিধান 72 সালের যে সংবিধান, সেই সংবিধানটাতে বেশ খানিকটা এই স্বপ্নগুলো প্রতিফলিত হয়েছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই স্বপ্নগুলোকে ধরে রাখতে পারিনি, আমাদের সংবিধানকে আমরা ধরে রাখতে পারিনি। আমাদের যেমন যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদের যেমন প্রাণ দিতে হয়েছে, আমাদের সংবিধানও রক্তাক্ত হয়েছে, সেই সংবিধান কাটাছেঁড়া হয়েছে। সুতরাং সেই সংবিধানের এই স্বপ্নগুলো অনেকটাই হারিয়ে গেছে। আবার চেষ্টা চলছে, কিন্তু মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে, অনেক